Tripura Tribal Areas Autonomous District Village Committee Administration Second Amendment Rules 2022 এটা আমাদের আজকের দশম দিন। কাজেই আমাদের অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু সংশোধনী আনা হয়েছে। এই সংশোধনী হলে পরে আমাদের কোনো আপত্তি নাই, এই বিলটা পাস হওয়া দরকার আজকে। এরপরে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট ভিলেজ কমিটি মেনটেন্যান্স অফ রেজিস্টার অফ অর্ডিনারি রেসিডেন্টস রুল 2022 এটাও অনেক আলোচনা হয়েছে। আমি মনে করি এটাও অনুমোদন হওয়া দরকার মাননীয় হাউসের লিডার সিএম সাহেবকে, যে এখানে যাতে আমরা প্রত্যেকটি সমাজের সমাজপতিদেরও আমরা ইনভলভ করতে পারি ওই আলোচনা সূত্রে। এরপরে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস রুল 2022 এখানে আমি বলেছি অনেক কিছু, ওই এটাও পরবর্তীতে এটা আলোচনা করা দরকার। সমস্ত সমাজের সমাজপতিদের সাথেও আমরা একটা বৈঠক, এবং ওইখানে যদি আপনারা আমাদেরকে ইনভাইট করেন এই অপোজিশন ব্যাচ থেকে, আমরাও ওইখানে সহযোগিতা করব। দ্য ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অ্যাডমিনিস্ট্রেশন ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রুলস 2022 আমি এখানে দেখেছি, ডিটেলস আমি বলতে যাব না স্যার। মোটামুটি এখানে আরও আগেই সংশোধন হওয়া দরকার ছিল এই ডিপার্টমেন্টগুলো। আগে যেমন এডুকেশনের সাথে সোশ্যাল এডুকেশন, অ্যানিম্যাল হাজবেন্ডারি, এটা তো অনেক আগে নাম চেঞ্জ হয়েছে, অ্যানিম্যাল হাজবেন্ডারি, অ্যানিম্যাল রিসোর্স, এই সমস্ত ব্যাপার। কাজে এখানে আমি এইগুলো সংশোধন হয়েছে, ভালো কথা। তবে সিরিয়াল নম্বর 22 আমি আগেও বলেছি ককবরক ডিপার্টমেন্ট এখানে তো আমরা যেহেতু বিভিন্ন জনজাতি সম্প্রদায় ককবরক অ্যান্ড আদার্স ল্যাঙ্গুয়েজেস যারা আছে, ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস, যেমন স্টেটের মধ্যে ওই ককবরক অ্যান্ড আদার্স মাইনরিটি ল্যাঙ্গুয়েজ ডাইরেক্টরি, ওইখানে মাইনরিটির শব্দটা আইছে মিজে মণিপুরি এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরি, এটা নন শিডিউল ট্রাইব। এখানে আমরা যেহেতু অলরেডি এটা রিকগনাইজ প্রাইমারি এডুকেশন এবং সিনিয়র বেসিক পর্যন্ত, নর্থ, ঊনকোটি, ধলাই, এই সমস্ত যাতে ক্লাস 8 পর্যন্ত সিনিয়র বেসিক পর্যন্ত এডুকেশনের হাতে, অ্যাডিসির হাতে। কাজেই আমরা যদি এখানে যেমন ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা হচ্ছে ককবরক, চাকমা, মগ, হালা, কুকি, মিজু, গারু, অলরেডি এগুলো আছে এগুলা। কাজে এই ব্যাপারেও একটু ওই ল্যাঙ্গুয়েজগুলোর ব্যাপারেও এখানে যাতে কীভাবে ইনক্লুড করা যায় এগুলা নিয়ে। যাই হোক, এই হচ্ছে বিলের উপরে। এখন বাজেট এস্টিমেটের উপরে ডিসকাশন। বাজেট এস্টিমেটের উপর ডিসকাশনের জায়গাতে আমি এখানে একটু আলোচনা করতে চাই যে আপনি বলে যে খুব সুন্দরভাবে একটা স্টাডি করা বিভিন্ন ব্যাপারে। আমরা তো শুধু এখানে বিল বা বাজেট এস্টিমেটের উপর ডিসকাশন করি। আমরা যেহেতু অ্যাডিসির মেম্বার, কাজে আমাদের প্রথমেই 6 শিডিউল যে প্রভিশন আছে, ষষ্ঠ তফসিল মোতাবেক আমাদের যে অধিকারগুলো আছে, এই অধিকার ব্যাপারেও আমাদের চর্চা করা দরকার। এবং আপনি সিনিয়র ম্যান, আজকে আমাদের এই চেয়ারম্যান হিসাবে আমাদের অভিভাবক, আমাদের গার্জেন। আমি পার্লামেন্টও দেখেছি, ওম ভিরালাজি, উনি একজন শিক্ষাবিদ নাম করা, উনি যখন পার্লামেন্টের অধ্যক্ষ হন তখন উনি বলেছিলেন যে 2019 লোকসভা নির্বাচনের পরে যারাই নতুন নির্বাচিত হয়ে এসেছেন তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা উনি ঘোষণা করেছেন পার্লামেন্টে। এবং প্রশিক্ষণ কে দেবেন, শিক্ষক কে হবেন, ট্রেজারি ব্যাচ, অপোজিশন ব্যাচ, যারা সিনিয়র মেম্বার আছে ওই সিনিয়র মেম্বাররা তাদেরকে প্রশিক্ষণ দেবে, উনি ব্যবস্থা করেছেন। কিন্তু এখানেও আমরা 6 শিডিউল প্রভিশনের উপরে আমাদের যদি আইডিয়াটা না থাকে, তাহলে এই যে বিলি বলুন, এই যে কি বলে আপনার এই বাজেট এস্টিমেটই বলুন, কি করে আমরা ডিসকাশন করব। যেমন ধরুন, আমি অনেকটা ডিস্ট্রিক্ট কাউন্সিল আমি দেখেছি, তাদের যেমন প্যারাগ্রাফ 8 যেখানে নিজস্ব রেভিনিউ কালেকশন করার অধিকারটুকু আছে, কিন্তু আমাদের তো এখনো এরকম হয় নাই, রেভিনিউ কালেকশনের কোনো প্রভিশন হয় নাই। কাজেই এগুলা নিয়ে আমাদের আলোচনা করা দরকার, আমাদের নলেজ থাকা দরকার। আরও এখনো
আমি নিজেও স্বীকার করি সবটা আমার পক্ষেও বোঝা সম্ভব হয় নাই এতদিন পরেও। এরপরে বাজেট এস্টিমেটের আলোচনার আগে আমি আলোচনা করতে চাই, যেমন ধরেন সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্ট কমিশন। স্যার, সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্ট কমিশন রাষ্ট্রপতি, ভারত সরকারের মাননীয় রাষ্ট্রপতি যে সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিপোর্ট কমিশন গঠন করেছেন, সেই রিপোর্ট কমিশন যে রিপোর্ট সাবমিট করেছে, ওইখানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর স্কিম যতগুলো আছে এগুলা এই যে কাউন্সিলের কাছে যাতে সেটা করতে পারে সেটা প্রস্তাব করা হয়েছে। সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা অ্যাকসেপ্ট করেছে। তাহলে পরে আমরা এখনো সেই দিয়ে মানে কনস্ট্রাকটিভ আমাদের আলোচনায় যদি আমরা যাই, তাহলে এগুলা কেন হলো না? সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন প্রস্তাব করেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাকে অ্যাকসেপ্ট করেছে, তারপরেও সেন্ট্রালের যতগুলো স্কিম প্রজেক্ট কেন এডিসি সেটা করতে পারবে না? তাহলে পরে এখানে আমরা দেখি যে সেন্ট্রাল স্পন্সর স্কিম 06 যেরকম 101 সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট অবলিক শেয়ার, এখানে আমরা যদি দেখি প্রায় 62টা এখানে একদম কোড নাম্বার সহ দেওয়া কোন কোন যতে আছে প্রজেক্টগুলো আছে বা স্কিমগুলো আছে তার এক একটা কোড আছে। তাহলে এইভাবে যদি আমরা এটা নিয়েও আমাদের আলোচনা হওয়া দরকার অ্যাডমিনিস্ট্রেটিভ। আমি এই জন্য প্রথম দিনও বলেছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিটি হয়েছে এই ডিস্ট্রিক্ট কাউন্সিলে, সেটা শুধু রাজনৈতিক পুনর্বাসনের জন্য নয়, সেটা কার্যকরী কিভাবে হবে এগুলো অ্যাকচুয়ালি আমি মনে করি যে শুধু ত্রিপুরা না, বিভিন্ন ডিস্ট্রিক্ট কাউন্সিল করতে অ্যাডমিনিস্ট্রেশনের দিকটা আমরা কিছু দুর্বল, যার কারণে সেন্ট্রাল বিভিন্ন কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্যে কমিশন বা বিভিন্ন কমিটি করে এবং সেগুলা প্রস্তাব দেয়, গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করে, কিন্তু কার্যকরী হয় না। এরকম বহু কিছু আছে, কাজে এগুলো নিয়েও আমাদের দেখা দরকার। কাজে যাই হোক, এরপরে আমার একজন অনারেবল ওই রাজেশ বাবু বলেছেন যে এখন উনি পঞ্চায়েতের কথা বলেছেন বা বিএসসি বিভিন্ন যেগুলা, এখন আমরা যদি দেখি এই যে ফিনান্স কমিশন বা পঞ্চায়েত অ্যাক্ট 6 শিডিউল এরাতে যাতে বলবৎ হয়, সেটাও অ্যাডমিনিস্ট্রেটিভ কমিশন রিপোর্ট দিয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা অ্যাকসেপ্ট করেছে। সেই হিসাবে 15 ফিনান্স কমিশন 6 শিডিউল এলাকাতে টাকা পয়সা দেওয়ার জন্য দরজাটা খুলে দিয়েছে ওই কারণে। কিন্তু তাহলে পরে এখন আমরা যদি দেখি যে শিডিউল এরিয়া যেটা 5th শিডিউল এরিয়া, ওইখানে 5th শিডিউল এরিয়াতে পঞ্চায়েত এক্সটেনশন টু শিডিউল এরিয়া 1996 যেটা পার্লামেন্টে সেটা পাস হয়েছে অ্যাক্ট হিসাবে, এবং সেই মোতাবেক ওইখানে সেই পঞ্চায়েত ব্যবস্থা চলছে। গ্রাম পঞ্চায়েত, ব্লক পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি এবং জেলা পঞ্চায়েত বা জেলা পঞ্চায়েত সমিতি, ওইখানে যে প্রভিশনটা আছে এখন আমার 6 শিডিউল এরিয়াতে এখন কিভাবে সেটা হবে, কার্যকরী হবে? কারণ 5th শিডিউল থেকে 6 শিডিউলে আরো বেশি কঠিন, মানে আমাদের যারা শিডিউল ট্রাইব যারা আছি আমরা, তাদের অধিকারটা যাতে খর্ব না হয়, সেটা যাতে নষ্ট হয়ে না যায়, সেটাকে যাতে আমরা প্রটেক্ট করতে পারি, তার থেকে আরো বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে। তাহলে পঞ্চায়েত একটা যদি আমরা এখানে ওই 5th শিডিউল এরিয়াতে যেভাবে চালু হয়েছে পঞ্চায়েত এক্সটেনশন টু শিডিউল এরিয়া 1996, এরপরে বেটার আরো কি হতে পারে আমাদের মধ্যে তো ডিসকাশন করা দরকার না, আমাদের মধ্যেও আলোচনা করা দরকার কি হবে সেটা। কাজে এই এখানে সুপ্রিম কোর্ট, তাদেরও বহু কেস করতে হয়েছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়েছে, কারণ এখানে সুপ্রিম কোর্ট 12 জানুয়ারি 2010 একটা রায় দিতে হয়েছে যে কোনো স্তরে সেখানে রিজার্ভেশনটা থাকতে হবে, যেটা রাজনবাবু বলেছেন। তো এগুলোও আমাদের
এখানে আমি হাউসের কাছে বলবো এটা আমাদের দেখা দরকার। কাজে যাই হোক, এখন বাজেট এস্টিমেটের উপরে আমি বেশি বলবো না, কারণ এখানে আমাদের আরো কিছু সংশোধন হওয়া দরকার। আমি ভুল ত্রুটি ধরার জন্য আমি এখানে বলছি না, আমাদের কিছু সংশোধন হওয়া দরকার। যে এখানে বাজেট এস্টিমেটে আমাদের যে 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 হ্যাটে আমরা টাকা পাবো, মাইনর হ্যাট, মেজর হ্যাট, এক্সপেন্ডিচার হ্যাটে কীরকম, এগুলো আমাদের আরও ডিটেলস থাকা দরকার। তারপরে বিভিন্ন হ্যাটের মধ্যে তার ডিটেলসটা প্রজেক্ট, এই যে আমি বলেছি এখানে এই যে যেগুলো সেন্ট্রাল স্পন্সর স্কিম, এখানে 62টা যে আছে, প্রত্যেকটা প্রজেক্টে তার টাকাটা কি আছে, কোন হ্যাটে আসবে, সমস্ত দেওয়া আছে। কাজে এই যে 62 নাম্বার কেন্দ্রীয় সরকার যে বিভিন্ন দায়িত্ব দিতে যে করে, তাহলে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন সেটাকে প্রস্তাব করেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটাকে অ্যাকসেপ্ট করেছে, সেটাকে কার্যকরী আমরা কি করব। তাহলে এখানে 62টা যে প্রজেক্টের ব্যাপারে আমাদের করা কি দরকার, এটা নিয়ে আমাদের ডিটেলস আলোচনা করা দরকার। স্টেট এবং এডিসি সেটা প্রশাসনিক লেভেলে, আমরা জনপ্রতিনিধি রাজনীতি করলে আমরা বক্তব্য দিতে পারি, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন এটা পয়েন্ট টু পয়েন্ট, সেখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এবং সেখানে ইকোনমিক্সের যারা এক্সপার্ট তাদের সহযোগিতা আমাদের নেওয়া দরকার। কাজে এখানে আমরা এখানে হয়তো বলি যে চিত্রতার লোকেও কথা হয়েছে, উনি এখান থেকে এমএলএ হওয়ার পর যাওয়ার আগে এই বাজেটের ব্যাপারে আলোচনা হয়েছে, ওনার সাথে আমার অনেক কিছু কথা হয়েছে, ওনার বাড়িতেও কথা হয়েছে এবং মেম্বার বাবুর বাড়িতেও আমরা তিনজনে অনেক কথা হয়েছে। যে 31% টোটাল পপুলেশনে 31% হচ্ছে আমরা এডিসি এলাকাতে পপুলেশন অনুযায়ী যাচ্ছে। ওই তাহলে পরে পপুলেশন অনুযায়ী এখানে কেন হবে? আমি তো মনে করি পপুলেশন অনুযায়ী বা কেন হবে, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আনডেভেলপ যে সমস্ত এরিয়াগুলোতে এটা তো আরো এক্সট্রা ভাবে এটা দেখা, কিন্তু এখানে হচ্ছে আমার প্রভিশন আছে কিনা, আমি ভাই বাজেট তৈরি করতে গিয়ে আমার এই প্রভিশন গুলো আছে কিনা, এগুলো ক্লিয়ার হওয়া দরকার। আর স্যার এই যে এখানে বোধহয় 12% গতবারের যে বাজেট এস্টিমেট তার থেকে 12% বৃদ্ধি করে এখানে ধরা হয়েছে বলে আমি দেখেছি, হিসাব করে 12%-এর যেটা। কাজেই আমি এত ত্রুটিতে যাব না, এখানে আরো নিজেদের মধ্যে আমার খুব ভালো লেগেছে, আমাদের অনারেবল এই হাউসের মেম্বার আমাদের বৌবাগ্রা প্রদ্যুৎজি উনিও বলেছেন, এবং মাঝে মধ্যে আমার কথা হয় বিভিন্ন যখন ইম্পর্টেন্ট কিছু ইস্যু থাকবে, কারণ উনি হচ্ছেন এই ট্রেজারি বেঞ্চের যে দল ঠিকঠামতা ওনার চেয়ারম্যান, এবং আমিও বিজেপি দলের আমি ভাইস প্রেসিডেন্ট। কাজেই যখন কোনো বিশেষ কিছু ইস্যু হবে আমরা দেখা সাক্ষাৎ না হলেও উনি যেখানে থাকুক আমি যেখানে থাকুক ওভার টেলিফোনে আমাদের মধ্যে কথাবার্তা হয় বিভিন্ন ইস্যু নিয়ে। এই যে স্যার আমরা পুলিশ বিল আমরা এখান থেকে পাস করে দিয়েছি, তার জন্য এখানে এই এই বাজেট এস্টিমেটের মধ্যে এখানে উল্লেখ করা হয়েছে রিগার্ডিং ক্রিয়েশন অফ 5 ব্যাটালিয়ন অফ পুলিশ ফোর্স বাই টিটিএসসি এডিসি ডিউরিং 2023-2024। স্যার এখানে এখানে যেটা বলা হয়েছে প্রথম নম্বর হচ্ছে যারা খাকি উর্দি পড়বে তারা কিন্তু আমি ফায়ার সার্ভিসই বলুন, জেল দপ্তরই বলুন বা পুলিশ, এগুলো কিন্তু পুলিশ বা টিএসআর খাকি পোশাকে যারা থাকবে তারা কিন্তু রেগুলার হয় এখানে। এই কি নাম কয়, আর এখানে স্কেল অফ পে ফ্রি রিভাইজ স্কেল 3300, 3300 থেকে 7100, পে বেল হচ্ছে 2, গ্রেড পে 22। আমি মনে করি এটা বোধহয় ভুল হয়েছে, কারণ এখানে এই কি বলে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডিপার্টমেন্ট অফ ফিনান্স ওনাদের কাছ থেকে আমি বলেছিলাম যে আমাকে পাঠান, ওনারা যা দিয়েছে গ্রেড পে হবে যারা কনস্টেবল বা টিএসআরের সিপাই তাদের 2100 হবে, 2200 হবে না, 2200 হবে না, এটা 2100 হবে। আর পে বেসিকটা হবে 5700 থেকে 24000।
লেভেলটা এখানে 7 লেখা হয়েছে, কারণ এখানে ওই ওই গ্রেড পে যদি 22 হয় তাহলে আপনার ওই কি বলে পে মেট্রিক 2018 লেভেলটা হবে 7, কিন্তু এখানে যেহেতু ওই 22 হবে না, 2200 হবে না, এখানে 2100, কাজে পে মেট্রিক 2018 হিসাবে এটা 6 হবে। এখানে ঠিক তাই আছে দেখছি এখানে এটাই। এবং আমি শুধু এটা নয়, এরপরে তাদের এই যে রিক্রুটমেন্ট নোটিশ, রিক্রুটমেন্ট অফ রাইফেলম্যান and rifleman tradesmen for India Reserve আয়া battalions male and female, ওইখানেও এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে ওইখানেও ঠিক এইভাবে লেখা আছে পে স্কেল অফ 5700 থেকে 24000, গ্রেড পে 2100, পে মেট্রিক 2018 লেভেল 6 রুপিস গিয়া 20700 এখানে দেওয়া আছে। এটাতে আমি বলবো এটা কিছু সংশোধন করা, যদি দেখে, যদি এটা হয়তো এটা আমাকে ফিনান্স দপ্তর থেকে যেটা দিয়েছেন এবং হোম ডিপার্টমেন্ট থেকে এটা যদি সঠিক হয়। এরপরে অবজেক্ট হ্যাভ নেম অফ স্কিম, এখানে মেজর হ্যাভ, মাইনর হ্যাভ, ডিটেলস হ্যাভ, অবজেক্ট হ্যাভ। অবজেক্ট হ্যাভের ডিটেলস স্কিম আমাদের থাকা দরকার, যেখানে অনেক সময় এখানে পরিষ্কার হয় না, যেখানে আমি এখানে উল্লেখ করেছি এইভাবে স্টেট এবং সেন্ট্রালের এইভাবে থাকে, এগুলো আরো কিছু ক্লিয়ার হওয়া দরকার। ঠিক তদ্রুপ ভাবে উনি বলতে চেষ্টা করেছেন পেজ নাম্বার 32, মেজর হ্যাভ 2202 খবরক ডিপ্লোমেন্ট। কাজে স্যার এখানে কিন্তু ওই ডিপার্টমেন্টে গতবারেও এরকম হয়েছিল। আমি যখন বলার পরে আমাদের তৎকালীন আমাদের অনারেবল ইএম চিত্তদা উনি বলেছেন আপনি ভালো করেছেন, প্রস্তাবটা দিয়েছেন, কারণ এখানে হবে কি অলরেডি এখানে ওই যে আগে বলেছি যে চাকমা, মগ, হালাম, কুকি, মিজু, গারু অলরেডি এগুলা চলছে। কাজে তাদের মধ্যে এখানে কি ধরা হয়েছে, এই যেমন ট্রান্সলেশন, প্রিন্টিং অফ বুক, এই সমস্ত হয়ে পারে। তাহলে ওই তাদের জন্য যদি শুধু ককবরকের জন্য যদি ধরে থাকে, তাহলে অথরিটিকে এই যে চাকমা, মগ, হালাম, কুকি, মিজু, গারু তাদের জন্য তো পড়ানো হচ্ছে, তার অথরিটি হচ্ছে এডিসি, প্রাইমারি এডুকেশন, যেহেতু এডিসির হাতে, তো তাদের এই সমস্ত করতে গিয়ে তো তখন বাজেটের টাকা থাকবে না, প্রবলেম হবে। কাজে এগুলা কিছু দেখার আমি আসে স্যার অনেক কিছুই। এরপরে আরো একটা জিনিস হচ্ছে, আমি বেশি বলবো না স্যার, কারণ আমাকে অনেক সদস্যরা বলেছেন একটু ওনাদের ওই তাড়াতাড়ি শেষ করার জন্য, ওই ট্রেজারি ব্যাচ এবং আমাদের ব্যাচতেও যে তাড়াতাড়ি শেষ করার জন্য একটু চেষ্টা করবে। আমি এখানে বলবো যে যেমন আরবান ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, আমাদের তো আরবান ডেভেলপমেন্ট এখনো হয় নাই, কারণ আরবান ডেভেলপমেন্ট বলতে আমরা সাধারণত বুঝি কোনটা, যেটা নগর পঞ্চায়েত, পৌরসভা বা পৌর নিগম এগুলাতে। তাহলে এখানে আমরা ওই বিভিন্ন তাদের স্যালারি বলুন বা দিয়ে বলুন, এই যে সাব জোনাল মেম্বার, জোনাল মেম্বার, তাদের ওই আরবান ডেভেলপমেন্ট থেকে যে করা কাজে আমরা করতে পারি হয়তো এটা আরবান ডেভেলপমেন্টটা, যদি আমরা টাউন কমিটি অলরেডি স্টেট গভর্নমেন্ট সেটা অনুমোদন দিয়েছে এই বিলের উপরে, আমরা যদি সেটাকে এনে টাউন কমিটিটা সেই শহর উন্নয়নের জন্য একটা পরিকল্পনা নিতে পারি, তাহলে পরে সেই আরবানটা আমাদের এখানে থাকবে। এখন জানি না সেটা প্রভিশন না থাকা সত্ত্বেও, চালু না হওয়া সত্ত্বেও টাকা দিচ্ছে কিনা, দিলে তো ভালো কথা। যাই হোক, আমি আর বিশেষ আলোচনা করব না, আগামী দিনে শুধু আমি আশা করব আরো যাতে সুন্দরভাবে এই যে বাজেট এস্টিমেট হোক বা যে কোনো ব্যাপারে হোক, এই বিলের ব্যাপারে হোক, আমাদের ওই শুধু এই কাউন্সিল যে বসলেই তখন আমরা আলোচনা করব এমন না, কাউন্সিলের তো শুধু একটা কথাবার্তা একটা টোটাল আমাদের 6 শিডিউল প্রভিশন নিয়ে কথাবার্তা বলা, কোন জায়গাতে কোন প্যারাগ্রাফে এখনো কার্যকরী হয় না, কেন হয় না, এবং আমাদের ওই যে ওই আমার ভাই বিদ্যুৎ বাবু বলেছেন যে যতগুলা বিল পেন্ডিং আছে সেই বিল পেন্ডিং আমাদেরও তো, আমরাও যদি জানি যে কেন পেন্ডিং আছে, কোনো কারণে সেখানে আইনের ত্রুটি আসে কিনা সেটাও দেখা। কারণ একটা জিনিস, যখন এই সংবিধান রচনা করা হয়
বিশেষ করে শিখ শিডিউল ব্যাপারে যখন ডিসকাশন হয় হাউসের মধ্যে, ওই সময় কি বলা হয়েছিল, যারা কাপড় পরতে যায় না, যারা ভালো রকম রান্না করে খেতে যায় না, তাদেরকে অটোনমি দিয়ে কি হবে? উদ্দেশ্য তো কাজে, তখন তো ত্রিপুরা আমরা ছিলাম না, সেই 46, 47, 48 যখন সংবিধান লেখা হয়, কাজের টার্গেট করে বলা হয়েছিল বিশেষ করে নাগাল্যান্ড, বর্তমান মিজোরাম, তাদেরকে উদ্দেশ্য করে। আজকে তারা কোথায় গিয়েছে? কাজেই আপনিও এখানে বলেছেন, আমি অনুরোধ করব, এখানে আমাদের কিন্তু খুব ভালো ভালো কম বয়সের মধ্যে শিক্ষিত যুবক এখানে প্রতিনিধি হয়েছে। কাজে আমাদের সবচেয়ে কর্তব্য হচ্ছে, আমি একটা জিনিস মনে করি, আমরা এই এডিসি থেকে আমরা কম গুরুত্ব দিই স্যার, এডিসিকে আমরা কম গুরুত্ব দিই। কোন প্রথম সারির নেতা যদি এডিসির মেম্বার হয়ে আসে, সে মনে করবো আমি তো ছোট, এমএলএ এমপি হলে বড় মনে করে। আপনি তো জানেনই ভালোভাবে 1978 ইলেকশনে তখনকার হরিনাথ দেববর্মা চলিলাম জেনারেল সিট থেকে উনি নির্বাচিত হয়েছিলেন। রাও কুমার রিয়াং শান্তির বাজার জেনারেল সিট ছিল, ওইখান থেকে নির্বাচিত হয়েছেন। নগেনদা, রথিদা, ওনারা এসটি সিট থেকে, দুজন এসটি রিজার্ভ সিট থেকে, দুইজন জেনারেল সিট থেকে। শান্তির বাজার জেনারেল ছিল, চলিলাম জেনারেল ছিল। 1982-তে প্রথম 7 শিডিউল মোতাবেক যখন এডিসি নির্বাচন হয়, হরিনাথা ওইখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তখন আপনারা নির্বাচিত হয়েছিলেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আমি জিজ্ঞেস করলাম হরিনাথ দাকে, আপনি কি বিধায়ক হিসেবে থাকবেন নাকি এমডিসি হিসেবে থাকবেন? কই ভীমা, যার জন্য লড়ছি তার জন্য থাকবো, কি বলো, আমি এমডিসি হিসাবে থাকবো। তখন 7 শিডিউল 6 শিডিউল না, ওই যে সাধারণত জেলা পরিষদ, এই যে ওই পঞ্চায়েত বডি যেটা আছে, জেলা পঞ্চায়েত সমিতি, তাদের মেম্বারের মতো উনি গিয়েছেন। বিধানসভা, কারণ প্রশ্নটা হচ্ছে বিধানসভায় থাকবেন নাকি এডিসিতে থাকবেন, উনি পছন্দ করেছেন কি এডিসিতে। 1985 প্রথম শিক্ষিত মোতাবেক নির্বাচনে শ্যামদা খরমছড়া, আমি যেখান থেকে প্রতিনিধিত্ব করি 4 নম্বর খরমছড়া থেকে উনি প্রতিনিধিত্ব করেছেন। একদিকে 83-তে শান্তির বাজার থেকে বিধায়ক হয়েছেন, একদিকে 1985-তে শিখ শিডিউল মোতাবেক প্রথম এডিসি নির্বাচনে উনি নির্বাচিত হয়েছেন। ওনার জন্য আমরা কাজ করেছি। ওই আমার বন্ধুবর রবীন্দ্র বাবু, উনিও তো গিয়েছিলেন, আমরা একসাথে ওইখানে অনেক কিছু প্রচার করেছিলাম। তো শ্যামারা কি করেছেন, এডিসিতে নির্বাচিত হওয়ার পর শপথ গ্রহণ না করে ওটা ছেড়ে দিয়েছে, বিধানসভাতে রয়ে গেছে। 1988-তে আমি তখনও হরিনাথকে প্রশ্ন করি, হরিনাথ এবার তো সরকার আসার সম্ভাবনা আছে, আপনি কি বিধানসভাতে দাঁড়াবেন? আপনার মতো অভিজ্ঞতা দরকার, মন্ত্রী হবেন। কয় না, কি বলছো, এডিসি আমার টার্গেট, এডিসি কে ক্ষমতায়ন করতে হবে। উনি এডিসিতে রয়ে গেছেন, দাঁড়াননি। 1988 90-এ উনি নির্বাচিত হয়েছেন আবার সদস্য হিসাবে, উনি সিরাজুদ্দি মেম্বার হয়েছেন। আজকে হরিনাথ দেববর্মা প্রথম শ্রেণীর নেতা, নেতৃত্ব দিয়েছেন এই কাউন্সিলে। 90 থেকে 5 বছর পর্যন্ত আপনি চেয়ারম্যান ছিলেন। তখন হাজারে হাজারে এই এডিসির মাধ্যমে ডাইরেক্ট চাকরি হয়েছে। আজকে যারা ডাইরেক্ট চাকরি পেয়েছেন, আজকে তারা এই এডিসিটিকে পরিচালনা করছেন। কাজেই আমরা দেখলাম এরপরে অগ্রবাবু